উপরোক্ত ঘটনার পর মেহেরিস যখন দৌড়ে ভিতরে গিয়ে উপরে উঠবে সেই সময় তার চোখে পড়ে যায় আলতাফ সাহেবের। অতঃপর সেও তার মেয়ের পিছু পিছু হাঁটা ধরলেন। এদিকে মেহেরিস তার রুমের ভেতরে প্রবেশ করা মাত্রই ড্রিম করে দরজাটা লাগিয়ে দেয় আর দরজার সাথে হেলান দিয়ে কান্না করতে থাকা অবস্থায় নিচে বসে পড়ে। মেহেরিস তার বাবা মায়ের খুব আদরের সন্তান। ছোটবেলা থেকেই তার বাবা মা কখনোই তার গায়ে হাত তোলা তো দূর, মেয়ের দিকে চোখ রাঙিয়ে কথা বলেছেন কিনা সন্দেহ। যখন মেয়ে কোনো অন্যায় করত তারা মেয়েকে সুন্দরভাবে তা বুঝিয়ে দিতেন। মেহেরিসও তাদের অবাধ্য বা তারা কষ্ট পাবে এমন কোনো কাজ কখনোই করেননি। আর আজ কিনা অন্য একটা লোক তার গায়ে হাত তুললো, তাও একবার নয় পরপর দুবার। এতটা জোরে কেউ কাউকে মারে, এই লোকটা কেন সবসময় তার সাথে এমন করে? আচ্ছা, সে তো ইচ্ছে করে এমন করেনি, সেটা কি লোকটা দেখেনি? এসব ভাবনা চিন্তার মাঝে দরজার ওপাশ থেকে শুনতে পেল তার বাবা গলার শব্দ। একবার দুবার পরপর কয়েকবার এভাবে ডাকলেন আলতাফ সাহেব। মেহেরিস বুঝতে পারলেও যে পর্যন্ত সে দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত তার বাবার এখান থেকে এক বিন্দু লড়ছে না। কিন্তু দরজা খুলে বলবে কি তার বাবাকে? পূর্ব নামের লোকটা তাকে থাপ্পড় মেরেছে সেটা। কিন্তু বাবা যখন জিজ্ঞেস করবে কেন মেরেছে, তখন কি বলবে সে? এসব কারণ কি বাবাকে বলা যায়? না, যায় না। নিজেকে একটু শান্ত করলো মেহেরিস, জোরে শ্বাস নিল, হাত দিয়ে চোখের পানি গুলো মুছলো সযত্নে, অতঃপর খুলে দিল দরজাটা। দু চোখে প্রশ্নের সমারোহ, অথচ মেয়েকে কি শান্তশিষ্টভাবে জিজ্ঞেস করছেন আলতাফ সাহেব, যেন তার মেয়ে একটু জোরে কথা বললেই ব্যথা পাবে। পরক্ষণে মেহেরিসের মুখের দিকে তাকালো সে, হয়তো কিছু উপলব্ধি করতে পারলেন। বাবার আদরে প্রশ্নে এতক্ষণে দমিয়ে রাখা ধৈর্যের বাঁধ ভাঙল মেহেরিসের। নিজের বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল তৎক্ষণাৎ। ডুকরে কেঁদে উঠল মেয়েটা, ব্যথাতুর কণ্ঠে বিড়বিড়ালো, বাবা, আমি এখানে আর থাকতে চাই না, আমি বাড়ি যেতে চাই। কিছু সময় এভাবে মেয়েকে বুকে নিয়ে স্থির থাকলেন আলতাফ সাহেব। পরক্ষণে মেয়ের মাথায় আলতো হাত বোলাতে বোলাতে বলে উঠলেন, বাবার হাতের নরম স্পর্শ পাওয়া মাত্রই মেহেরিস যেন প্রসাব বিড়ালছানার মতো নুয়ে গেল। বাবাকে আশ্বস্ত করে শুধালো, ওকে বাবা, কিন্তু বিয়ের পরের দিনই কিন্তু আমরা চলে যাব। আমি আমার ফ্রেন্ডের খুব বেশি মিস করছি, ভালো লাগছে না এখানে। আলতাফ সাহেব কি যেন মনে করে যাওয়ার মতো করে মৃদু হেসে উঠলেন। মেয়েটা তার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই যে কি সুন্দর করে কথা ঘুরিয়ে ফেললো তার মেয়েটা। আলতাফ সাহেব কি কিছু আঁচ করতে পারলেন পুরো ঘটনা সম্পর্কে? হয়তো পেরেছেন। পরের দিন সকালবেলা, ঘড়িতে 8:12। গতকাল রাতে বাড়ি ফেরেনি পূর্ব। তখন সে ঘটনার পরপরই বেরিয়ে যায় সে। একটু আগেই বাড়িতে আসে পূর্ব। দরজার কলিং বেল চাপতেই দ্রুত এসে দরজা খুলে দেয় কাজের মেয়ে নার্গিস। মনে হচ্ছে মেয়েটা তার জন্যই পথ চেয়ে বসেছিল। মেয়েটার যে খুব ভালো করেই জানা এই লোকটার ধৈর্য সহ্য একদম কম। রাগ মনে হয় সব সময় তার নাকের ডগায় থাকে। প্রায় তো এমন সকাল করে বাসায় ফিরে তিনি। দরজা খুলতে 1 মিনিট দেরি হলে হুলস্থুলে কাণ্ড ঘটিয়ে থাকে। নার্গিস নামের মেয়েটা এই বাসাতেই থাকে, আর তার প্রধান কাজ হচ্ছে কে আসলো কে গেল সেদিকে লক্ষ্য রাখা। বিশেষ করে পূর্ব। রাহিমা বেগম তো তাকে কাট কাট গলায় বলে দিয়েছেন ভোরবেলা যে যখন পর্যন্ত পূর্ব বাসায় না ফিরবে সে যেন এখানে থাকে। বাড়িতে ফিরেই টানা 40 মিনিট যাবৎ শাওয়ার নিল পূর্ব। রাতে তেমন একটা ঘুমাতে পারেনি সে, যার দরুন চোখ মুখ ফুলে আছে তার উপর আবার এতগুলো যাবৎ শাওয়ার নেওয়া। চেহারা যেন রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। টাওয়াল দিয়ে চুলগুলো মুছতে মুছতে ব্যালকনিতে গিয়ে সেই টাওয়ালটা মেলে দিল পূর্ব। নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করে সে। রুমে আসা মাত্রই ফোনে কারো কল আসতে ফোন নিয়ে আবারও ব্যালকনিতে চলে গেল।
হয়তো কোনো জরুরি কল এসেছে। ডাইনিং রুমে এখন আপাতত বাড়ির ছোট সদস্যরা সবাই উপস্থিত। আমান বাড়িতে আসার পর বাড়িটা যেন তার হারিয়ে যাওয়া প্রাণ ফিরে পেয়েছে। নিষ্প্রাণ, নিরিবিলি, গুমোট ধরে থাকা বাড়িটা তার উপস্থিতি বেশ খানিকটা প্রাণোচ্ছল হয়ে উঠেছে। আলিয়া বেগম ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন রান্না বান্না নিয়ে। ছেলেটা কত বছর পর বাড়িতে এসেছে, আজ সে তার পছন্দ মতো সব খাবার রান্না করেছেন সেই সকাল থেকে। সাথে সাহায্য করেছেন মিন্নাত বেগম। বাড়িতে মানুষ কম থাকায় বেশিরভাগ সময়ই তারা নিজেদের খাবার নিজেরাই রান্না করে খায়। আলতাফ সাহেব বেরিয়েছেন হাঁটতে। মোটামুটি সবাই বসেছে খাবার টেবিলে। মিরাজের জন্য ছোট্ট একটা চেয়ার এনে দিয়েছে আয়ানা, যেন ছেলেটার খেতে সমস্যা না হয়। এরিনা বসে আছে টেবিলে, কিন্তু চোখ তার ফোন স্ক্রিনে। কাল রাতে তোলা ছবিগুলো দেখছে মন দিয়ে। আলিয়া বেগম কিচেন থেকে মাংসর বাটিটা এনে টেবিলের উপর রাখতে রাখতে আমানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমার সাথে জন কই? আমাকে আবার বিয়ে করাইলো কবে যে আমার সাথে জনের খোঁজ করছো? আমানের বলা কথা শুনে আলিয়া বেগম তার কান টেনে ধরলেন। মুখে আলতা হাসি এনে ফের বললেন, বিয়ে করার ভূত এখনো মাথা থেকে সরেনি দেখছি। এই তো এতই যখন শখ, তো তোমার বড়টার একটা উপায় করো না কেন? তাহলে তো তোমার রাস্তা পরিষ্কার। আমার তো জলদি মরার ইচ্ছা নেই এখনো। তোমাকে নাতিপতি গিফট করা বাকি। আর তোমাদের ওই ছেলের অসহায় বসে থাকলে আমাকে সারা জীবন অবিবাহিতর ট্যাগ লাগিয়ে পার করতে হবে। তোমাদের ওই ছেলেকে মেয়ে দিবে কোন মহাপুরুষ শুনি? আমানের কথা শুনে পাশের চেয়ার থেকে এরিনা বলল, এইভাবে বলো না আমান ভাই, আমার ভাইয়ের জন্য কিন্তু মেয়েরা পাগল। আজ বললে কালই দেখবা বাড়ির সামনে এত বড় লাইন লেগে যাবে। হ্যাঁ সেটাই তো জানি, কিন্তু ভাই আমরা রাজি থাকলে তো। বুঝো না বাবা, মেয়ে মানুষ, ওনার সমস্যাটা কি? কিছুদিন আগে হয়েছে কি জানিস, আমাদের ভার্সিটি থেকে কতগুলো সুন্দর সুন্দর মেয়ের ছবি পাঠিয়েছিলাম ভাইকে। বলেছিলাম ভাইয়া দেখো তো মেয়েগুলো কেমন। ভাই কি করছে জানিস? আয়ানা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সাথে সাথে বলে উঠল, কি করেছে ভাইয়া? আরে ভাই কিছু না বলেই ডিরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়েছে। এখন পর্যন্ত সেই ব্লক খুলেনি। এই যে দেখ, বলেই বাপাসের প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দেখালো। ফের নিজেই বলতে লাগলো, আরে বাবা, আগে শুনবে তো কার জন্যই চয়েস করেছিলাম। আমার জন্যও তো হতে পারতো, কিন্তু বলার আগে ব্লক করে দিল। আমানের কথা শোনা মাত্রই সবাই হো হো করে হেসে উঠল। ছেলেটা এমনি সবাইকে খুশিতে মাতিয়ে রাখে। এরিনা এবার আমানকে উদ্দেশ্য করে ফের শুধালো, তোমার ওই বিদেশি বন্ধু কোথায়? নাস্তা করবে না? আর কথা বলিস না, সকালের খাবার খাই বিকেলে, তার মধ্যে আবার কাল রাতে ঠিক মতো ঘুমাতে পারে নাই। দেখ আজকে উঠে কিনা। এমন সময় সিঁড়ি দিয়ে কারো নামার শব্দে সবাই সামনে তাকালো। মাত্রই চুপসে গেল সামনে থাকা ব্যক্তিটাকে দেখে। পূর্ব আসছে, গায়ে সব সময়ের মতোই সাদামাটা সিম্পল পাঞ্জাবি। তাকে দেখা মাত্রই সবাই যেমন লজ্জাবতী গাছের মতো নেতিয়ে পড়লো এবং যার যার খাওয়ায় মনোনিবেশন করলো। পূর্ব এসে তার জন্য বরাদ্দকৃত চেয়ারটিতে বসে পড়ল, যেটাতে সে ছাড়া আর কেউ বসে না। রাহিমা বেগম এসে ছেলের প্লেটে রুটি আর গরুর মাংস বেড়ে দিচ্ছেন। এতক্ষণে হট্টগোল মাখা পরিবেশটা যেমন মিনিটের মধ্যে শান্ত নিরিবিলি হয়ে গেল। হঠাৎ এমন নিরিবিলি ভেঙে আলেয়া বেগম আয়নাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হ্যাঁ রে মেহেরিস, কোথায়? ওকে ডেকে আনিসনি? কাল রাতেও তো মেয়েটা খেলো না। মেহরিসের নাম কানে পৌঁছালো মাত্রই আমার নিজের আর প্রশ্ন করা থেকে দমিয়ে রাখতে পারলো না। হঠাৎ প্রশ্ন করে বসলো, মেরিস? কাল রাতে সবার সাথে পরিচিত হয়েছিল সে। আলতাফ সাহেব যখন বিদেশে পাড়ি জমিয়েছিলেন তখন আমানের বয়স ছিল 6 কি 7 বছর।
সেই সময় আমানের বেশি কিছু মনে না থাকলেও আলতাফ সাহেবের কথা একটু একটু মনে ছিল তার। আর তার মায়ের থেকেও অনেকবার তাদের পারিবারিক ছবি দেখেছিল সে, তাই তাকে চিনতে বেশি সময় লাগেনি আমানের। এবং পরবর্তীতে কাল সবার সাথে দেখা হলে জানতে পেরেছিল তার মামার দুজন সন্তান। মিরাজকে কালই দেখেছিল সে, কিন্তু মেয়েটাকে আর দেখা হয়নি। আমানের করা প্রশ্নে মিরাজ খাওয়া রেখেই তৎক্ষণাৎ বলে উঠল, তুমি মেহরিশ আপুকে দেখোনি ভাইয়া? মিরাজের করা প্রশ্নের পিছে আমান মিরাজের দিকে তাকিয়ে দুপাশের ভুরু খানিকটাও কুচকে জিজ্ঞেস করলো, কাল রাতে ফর্সা দেখতে যে মেয়েটা ব্ল্যাক কালারের একটা ড্রেস পরেছিল সেটাই তো মেহরিশ? হ্যাঁ সেটাই তো আমার আপু, সুন্দর তাই না? হঠাৎ মিরাজের করা এমন অদ্ভুত প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই। মনের অজান্তেই আমান মনে মনে বিড়বিড়ালো, ভীষণ সুন্দর। এদিকে এদের এসব উদ্ভট কর্মকাণ্ডে ভীষণ বিরক্তপূর্ব। গম্ভীর মুখে একটু একটু করে প্লেট থাকা রুটি ছিঁড়ে তা মাংসতে মাখিয়ে মুখে দিচ্ছে সে। এমন সময় হঠাৎ করেই মিরাজের করা এমন প্রশ্নে হাতে থাকা পানির গ্লাস খুব জোরে টেবিলের উপর রাখলো পূর্ব। উক্ত টেবিলটা কাচের হওয়াতে দরুন একটু বেশি জোরে আওয়াজ হলো। তারপর হন্তদন্ত হয়ে উঠে চলে বাইরে। আর যেতে যেতে সবার উদ্দেশ্যে নিরেট কণ্ঠে বলে গেল, যখন ক্ষুধা লাগবে তখন নিচে থেকে এসে খেয়ে যাবে, এমন আদিক্ষেতা করার দরকার নেই। আশকারা পেলে তখন মাথায় উঠে নাচবে। একটু আগে ঘুম ভেঙেছে মেহেরিসের। পেটে ক্ষুধা হওয়ার দরুন রাতে ভালো মতো ঘুম হয়নি তার। পরক্ষণেই এক হাতে ফোন আর এক হাতে এক গ্লাস পানি নিয়ে চলে যায় ব্যালকনিতে গিয়ে গ্লাস থেকে এক মুখ পানি নিয়ে গড়গড়া করতে থাকে সে। চোখ তার ফোন স্ক্রিনে নিবদ্ধ। বারান্দায় থাকা লোহার ফাঁক দিয়ে মুখে থাকা পানিগুলো নিচে ফেলতেই কারো চিল্লানির শব্দ ভেসে আসে তার কানে। ভেসে আসা শব্দের উৎস ধরে নিচে তাকাতেই দেখতে পায় কেউ একজন তার দিকে রক্তমাখা বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে, যেন ওই চোখ দিয়ে তাকে আজ ভস্ম করে দিবে। লোকটার পরনে পাঞ্জাবিটায় ছোপ ছোপ ভিজে গেছে, যা দেখে তার আর বুঝতে বাকি রইল না যে একটু আগে তার মুখের পানিগুলো ওই লোকটার উপরে পড়েছে। পরপর কয়েকবার ঢোক গিলল মেহেরিস, তারপর মনে মনে বিড়বিড়ালো, রে এই জন্যই বলে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। উক্ত কথাটি বলেই মেহেরিস নিচে বসে পড়ল দেয়ালের আড়ালে। কিন্তু তা করে এখন কি লাভ? যে দেখার সে তো দেখে ফেলেছে সে কখনই। দূর দূর বুকে লুকিয়ে চুরিয়ে রুমের ভেতরে ঢুকে পড়ল মেহেরিস। তারপর বারান্দার দরজাটা এমনভাবে লাগালো যেন লোকটা বারান্দা দিয়ে এসেই তার গলা চেপে ধরলো বলে, যার ভয়ে কাল রাত থেকে অন্বেষণ করে বসেছিল। আজ কিনা তারই উপর পানি ছুঁড়ে ফেললো, তাও আবার মুখের পানি। লোকটা যদি এখন ওর সামনে থাকতো তাহলে কি হতো? ওকে আদৌ বেঁচে থাকতে পারতো? লোকটার হাত থেকে এইসব চিন্তা ভাবনার মধ্যেই হঠাৎ খেয়াল করলো কে যেন জোরে জোরে তার দরজার করাঘাত করে যাচ্ছে। হয়তো অনেক আগে থেকেই করছিল। সে ভয়ে এতটাই তটস্থ ছিল যে খেয়াল করে উঠতে পারেনি। আচ্ছা এটা ওই লোকটা না তো? হতেই পারে। এই লোক পারে না এমন কি আছে? সেদিন সাধারণ একটা কারণেই তাকে অর্পণ যেভাবে থাপ্পড় মেরেছিল, আজ তো তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। না, সেই দরজা খুলবে না। বাঁচতে হলে দরজা খোলা যাবেই না। মনে মনে এই পণ করেই বসে রইল মেহেরিস। এদিকে দীর্ঘক্ষণ যাবৎ কোনো রেসপন্স না পেয়ে দরজার টোকানোর শব্দটা যেন আরও বাড়িয়ে দিল আমান। তখন মেহেরিসের কথা শুনেই সে এসেছিল মেহেরিসকে ডাকার জন্য, যেন সে খেতে যায়। সাথে এসেছে মিরাজ। সবার সামনে এই কারণ দেখালেও হয়তো মনে মনে ইচ্ছে করছিল মেয়েটাকে কখন দেখবে সেটা। তাই তো মেয়েটা দরজা না খোলাতে ছেলেটা কেমন বিচলিত হয়ে পড়ল। এক পর্যায়ে টোকা দেওয়ার শব্দটা আরো তীব্র করলো। এদিকে মেহেরিসের তো প্রাণ যায় যাওয়া অবস্থা। কি করবে এখন সে? চিল্লাবে, কিন্তু কে শুনবে তার চিৎকার? মেহরিশ আপু দরজা খোলো, আমি এসেছি। মিরাজের কণ্ঠটি কানে আসা মাত্রই দরজার সামনে আসলো মেহেরিস। ভালো করে কান পেতে শুনতে চেষ্টা করলো এটা সত্যি মিরাজের কণ্ঠ কিনা। দ্বিতীয়বার একই কণ্ঠস্বর পাওয়াতে শিওর হলো মেহেরিস, না এটা মিরাজেরই কণ্ঠ। ইস, তার ভাইটাও আজকে তার প্রাণ বের করে দিচ্ছিল। বুকে লম্বা একটা শ্বাস নিল মেহেরিস। উদ্দেশ্য দরজা খুলেই
তার ভাইটার কান ধরে মলে দেয়া। দরজা খুলতেই সাথে সাথে ভেসে আসলো কাল রাতের সেই ছেলেটি, মানে আমানের চেহারা। সাথে দাঁড়িয়ে তার ভাই মিরাজ। মেহেরিশকে দেখা মাত্রই 26টা দাঁত বের করে হাসলো মিরাজ। এদিকে আমান মূর্তির ন্যায় এখনো সেভাবে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেছে ছেলেটা। চোখের সামনে তার এমন মায়াবতী কন্যা ঘুম থেকে ওঠার দরুন চোখ মুখ ফুলে আছে মেহেরিশের, যেটাতে তাকে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। কাল রাতে অতটা ভালোভাবে খেয়াল করেনি আমান মেয়েটাকে, কিন্তু এখন সে মন দিয়ে দেখছে তার সামনে থাকা সুন্দরী রমণীটাকে। এদিকে আমানের কোনো সারা শব্দ না পেয়ে মেহেরিশ নিচ থেকে বলে উঠল, আপনি? এতক্ষণ ধ্যানে ভাঙলো আমার নামের ছেলেটার। অতঃপর মেহেরিশকে উদ্দেশ্য করে বলে উঠল, খেতে আসেন ম্যাডাম, শুনলাম কাল রাত থেকে নাকি না খাওয়া। আমানের কথাটা শুনে মেহেরিশ অনুধাবন করতে পারল যে আমান এবার তাকে হয়তো চিনেছে, যে সে তার কাজিনের না হলে হঠাৎ তাকে এখানে দেখা মাত্র কোনো প্রতিক্রিয়া হলো না কেন তার মধ্যে? কাল তো চিনতে পারেনি তাকে। যাক, অত শত ভেবে লাভ নেই, আপাতত তার মানুষের মাঝে থাকাই শ্রেয় বলে মনে হচ্ছে। আর তাছাড়া পেটে ক্ষুধাও লেগেছে প্রচুর। তাই আর কোনো কথা না বলে আমানদের সাথে নিচে চলে গেল মেহেরিশ। ঘড়ির কাঁটায় 10টা বেজে 26 মিনিট। বাড়ির সবাই ঠিক করেছে আজকে তারা একটু বাইরে যাবে। তাদের দুটি এতিমখানা আর একটি মাদ্রাসা আছে। এগুলো স্থাপন করে গিয়েছিলেন পূর্বের বাবা আহাত মির্জা। সেগুলো এখন পূর্বই দেখাশোনা করে। সেগুলো দেখাশোনা করার জন্য আলাদা লোক রেখেছে তারা। মাঝে মাঝে পূর্ব পরিদর্শন করতে যায় সেখানে। যেহেতু সামনে এরিনার বিয়ে আর আলতাফ সাহেবও এত বছর পর দেশে ফিরেছেন, তাই আজই তারা সেখানে যাবে বলে সিদ্ধান্ত নেন। তার উপর আমান এসেছে, এই সুযোগে না হয় সবার একসাথে ঘোরা হয়ে যাবে। তাছাড়া কিছুদিন আগে পূর্ব এতিমখানা আর মাদ্রাসা থাকা মানুষদের জন্য কিছু নতুন জামা কাপড় কিনেছিল, সেগুলো দিয়ে আসা যাবে তাদের। সবাই মিলে ঠিক করেছে দুপুরের আগে রওনা দেবে তারা। যেহেতু জায়গাটা তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তাই একটু জলদি রওনা দিবে তারা, যেন দিনের আলো থাকতেই বাড়িতে এসে পৌঁছাতে পারে। একে একে সবাই যেতে রাজি হলেও রাজি হচ্ছে না শুধু মেহেরিশ। যখন সে শুনেছে বাড়ির সবাই যাচ্ছে আর সবাই মানে তো সেই লোকটাও সাথে যাবে, কিন্তু সে যে আর কখনোই পূর্বের মুখোমুখি হতে চায় না। কি জানি ওখানে গিয়ে যদি লোকটা তাকে মেরে কোথাও গুম করে দেয়। কিছু তো চিনে না সে ওখানে, আর ওই লোকটার পক্ষে সব করাই সম্ভব। তাই ঠিক করেছে কিছুতেই যাবে না সে। তার জন্য যদি এই বিশাল বাড়িতে একা থাকতে হয় থাকবে, তাও অন্য কোথাও যাবে না সে। মেহরিশ, চলো প্লিজ, এখানে বসে বসে বোর ফিল করবা, তার থেকে আমাদের সাথে চলো, বেশ মজা হবে আর অনেক কিছু দেখতেও পারবে। উপরোক্ত কথাগুলো মেহেরিশকে উদ্দেশ্য করে বলল এরিনা, কিন্তু মেহেরিশ যে এবার পণ করেই নিয়েছে সে আর ওই লোকটার সামনাসামনি কখনোই হবে না। আর একবার সে যেটা ঠিক করে সেটা যে কোনো মূল্যে পালন করেই ছাড়ে মেহেরিশ। যাবে না মানে যাবেই না। তাই বানিয়ে বানিয়ে বলল, আমার শরীরটা বেশি ভালো লাগছে না আপু, তোমরা যাও, আমি না হয় অন্য কোনো দিন যাব। এক এক করে সবাই এসে বোঝাতে লাগলো মেহেরিশকে, কিন্তু মেয়ের উপর তার বিন্দু মাত্র প্রভাব পড়তে না দেখে ক্ষিপ্ত হলেন আলতাফ সাহেব। সে জানে এসব তার মেয়ের ওখানে না যাওয়া বাহানা, তবে কেন তার মেয়েটা যেতে চাইছে না সেটা তিনি বুঝতে পারছেন না। তার মেয়েকে তো সে চেনে, একবার বলেছে যেহেতু যাবে না, তাহলে তাকে আর কোনোভাবেই সে নেওয়া সম্ভব নয়। তাই এক সময় রেগে গিয়ে বলে উঠলেন, আলতাফ সাহেবের কথাই সবাই মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারলো না একজন, সে হলো আমান। মেহেরিশ যাবে না কথা শোনার পর থেকে তারও যেতে ইচ্ছা করছে না সেখানে, কিন্তু বাধ্য হয়েই তাকেও যেতে হলো। সে ওখানে গেলেও মনটা যে পড়ে থাকবে এখানে, এই মির্জা মঞ্জিলে। কিছু সময়ের মধ্যেই সবাই বের হয়ে গেল নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। নার্গিস নামের মেয়েটাকে রেখে গেল মেহেরিশের সাথে।
যাওয়ার সময় বাড়ির পাহারারত গার্ডদের কড়া আদেশ দেওয়া হলো যেন তাদের অনুপস্থিতিতে অজানা কোনো মানুষকে বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। দুপুরে পেরিয়ে বিকাল হলো বলে, কিন্তু বাইরের আবহাওয়া দেখে মনে হচ্ছে সন্ধ্যা নেমে আসছে। বাইরে প্রচন্ড মেঘ করেছে, হয়তো বৃষ্টি নামবে। বাতাসের তীব্রতা এতই বেশি যে রাস্তায় পড়ে থাকা ধূলি কণাগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে। গাছে থাকা মরা পাতাগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে ঝরে পড়ছে। মেহেরিস এতক্ষণ যাবৎ ব্যালকনি দিয়েই সবটা পর্যবেক্ষণ করছিল, কিন্তু আর তার লোভী মনটা দমিয়ে রাখতে পারল না সে। যখন দেখলো বৃষ্টির ঝিরঝির ফোঁটা পড়তে শুরু হয়ে গেছে। বৃষ্টি যে খুব পছন্দ মেহেরিসের, কিন্তু তার মায়ের করা আদেশ ভিজতে পারতো না সে। কোনোদিন যদি বৃষ্টিতে ভিজতো তাহলে তার পরের দিনই গা কাঁপিয়ে ঝড় উঠতো তার। এর জন্যই তাকে বৃষ্টিতে ভিজতে দিত না তার বাবা মা। কিন্তু এমন সুবর্ণ সুযোগ কি সবসময় আসে? আর বাড়িতেও তো সে ছাড়া কেউই নেই এখন। কাজের মেয়েটাকে দেখেছিল একটু আগে, পরে পরে ঘুমাচ্ছে মেয়েটা। দৌড়িয়ে চলে গেল ছাদের উদ্দেশ্যে। যেহেতু পূর্ব নামের লোকটা বাসায় নেই, মানে আপাতত তার কোনো ভয় নেই এখানে। রেলিং এর এক পাশে এসে দাঁড়িয়েছে মেহেরিস। বৃষ্টি উপভোগ করছে সে। পরনে তার অফ হোয়াইট কালারের টপ সাথে ব্ল্যাক লেগিংস। বাড়িতে কেউ না থাকার দরুন গলায় রাখা স্কার্ফটা নিয়ে সাদা আসা হয়নি। ভিজতে ভিজতে এক পর্যায়ে চোখ গেল তার সেদিকে, যে সেই চিলেকোঠার উপর। বাইরে থেকে তালা ঝুলছে, একটা নয় বেশ কয়েকটা, যা দেখে মেহেরিস বিড়বিড় করে বলে উঠল, হ্যাঁ, এত সিকিউরিটি দিয়ে রাখে যেন এটার মধ্যে তার প্রাণ ভোমরা লুকিয়ে রেখেছে। কথাগুলো ভেবেই আনমনে হেসে উঠল মেয়েটা। পূর্বের কথা মনে পড়তেই নিজের অজান্তে বিড়বিড়ালো। যাই হোক, লোকটা কিন্তু দেখতে সেই হ্যান্ডসাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে এত বেশি আবেগে ডুবেছিল যে বৃষ্টি কখন যে ভয়ঙ্কর তুফানের রূপ ধারণ করেছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই মেয়েটার। এখানে কি করছো? হঠাৎ এমন গম্ভীর সেই পুরুষালী কণ্ঠটি কর্ণগ্রহর হতেই বাজ পড়ার ন্যায় কেঁপে উঠল মেহেরিস। মাথা ঘুরিয়ে পেছন ফিরতেই চোখে পড়ল সেই পুরুষটিকে, যার সামনে পড়ার জন্য বাসাতেই থেকে গিয়েছিল সে। পূর্ব ভাই এখানে কি করছে? সে কি চায়নি তাদের সাথে? কিন্তু তখন যে ফুবি বলল সবাই যাচ্ছে, তাহলে উফ, বারবার না চাইতেও কেন এই লোকটার সামনেই পড়ছি। বার কয়েক ঢোক গেল মেয়েটা, মূর্তির ন্যায় স্থির দাঁড়িয়ে, বিন্দুমাত্র নড়াচড়া করছে না ভয়ে। অন্যদিকে মেহেরিসের এমন ভিজন্ত রূপ দেখে তার সামনে থাকা পুরুষটি যে অন্য এক ঘরের মধ্যে চলে গেছে, সেদিকে কি কোনো খবর আছে মেয়েটার? মেহেরিসকে যে এখন তার সামনে থাকা পুরুষটার নিকট সদ্য ফোটা একটা গোলাপের মতোই নিষ্পাপ, পবিত্র, স্নিগ্ধ লাগছে দেখতে। তার ঘন পাপড়ি যোগল বৃষ্টির পানিতে ভিজে একত্রে লেপ্টে আছে, যা তার কাছে বড্ড আকর্ষণীয় লাগছে দেখতে। বহু সময় বৃষ্টিতে ভেজার দরুন মেয়েটার ফর্সা গায়ের রং অনেকটাই লাল বর্ণ ধারণ করেছে, যা তার সামনে দাঁড়িয়ে থাকা পাষণ্ড লোকটার ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছে। পরনে সাদা কালারের ড্রেস হওয়ায় তা বৃষ্টির পানিতে শরীরের সাথে লেপ্টে আছে, যার দরুন মেয়েটার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট ভেসে উঠছে, যা তাকে বড্ড বেসামাল করে তুলছে। সেটা কি মেয়েটা বুঝতে পারছে না? এই ছোট মেয়েটা কি তাকে আস্তে আস্তে বশ করে ফেলছে তার মায়াজালে? হয়তো পেরেছে। এভাবেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে পূর্ব। কোনো কথা বলছে না সে। অনেকক্ষণ এভাবে থাকার পর মেহেরিস যখন দেখলো তার সামনে থাকা পুরুষটি অনেকক্ষণ যাবৎ এমন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সেই সুযোগে সে করে ফেললো আর একটা কাজ। দৌড়ে চলে গেল ভিতরে। তার মনে এখন একটা কথাই চলছে, তা হলো চাচা আপন প্রাণ বাচ্চা। কিন্তু পূর্ব সে তো এখন স্থির দাঁড়িয়ে। পরক্ষণে মেহেরিসের করা কাণ্ডে নিজের ধ্যান ভাঙতে আনমনে হেসে উঠল ছেলেটা। মনে মনে ভিড় বিড়ালো সে। মেয়েটা তাকে একটু বেশি ভয় পায়। কাজের ব্যস্ততার জন্য সকালের উক্ত ঘটনার পরপরই পূর্ব তখন চলে যায় তার ক্লাবে। যত দিন পার হচ্ছে ততই যে তার ইলেকশনের ডেট সামনে এগিয়ে আসছে। তার মধ্যে সকালে সাব্বির ফোন করে জানিয়েছে দরকারি কিছু কাগজপত্রকে সাইন লাগবে তার। তাই তখন মেহেরিসের পানি ফেলা ভিজে পাঞ্জাবি পরেই চলে যেতে হয়েছিল তাকে। পূর্ব তো জানতও না যে বাড়ির সবাই আজ সেখানে যাবে।
কিছুক্ষণ আগে তার মা তাকে ফোন করে জানায় তাদের সেখানে যাওয়ার কথা। আরও বলে যে বাড়িতে মেহেরিশ একা রয়েছে আর বাইরের অবস্থাও ততটা ভালো না, সে যেন একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায়। মেহেরিশের বাসায় একা থাকার কথা শুনে না চাইতেও কেন যেন সে সব কিছু ফেলে রেখে দ্রুত চলে এসেছে। সেটা সে নিজেও হয়তো জানে না, কারণ তার যেমন শুভাকাঙ্ক্ষী আছে তেমনই রয়েছে অনেক শত্রু। বিরোধী দলের লোকেরা তো এক প্রকার উঠে পড়ে লেগেছে তার পিছনে। তারা যদি একা থাকার কথা জেনে মেয়েটার কোনো ক্ষতি করে ফেলে তো? মেয়েটা তো আপাতত এখন তাদের বাড়ির মেহমান, মানুষ কি বলবে তখন? বাড়ির মেহমানকে যে রক্ষা করতে পারবে না, সে এই শহরে কিভাবে রক্ষা করবে? মনকে এটা দিয়েই সান্ত্বনা দিচ্ছে পূর্ব। তাই এ বৃষ্টির অপেক্ষা করে ততক্ষণাৎ সে চলে আসে বাসায়। আর বাড়িতে এসে যখন পুরো বাড়িতে খুঁজে মেহেরিশকে কোথাও না পেয়ে মনের ভয়টা যেন তখন তাকে আরো বেশি ঘিরে ফেলে। দ্রুতই চলে আসে ছাদে, আর তখনই মেহেরিশকে দেখা মাত্রই বলে উঠেছিল সেই কথাটি। সন্ধ্যা নেমে এসেছে সেই কখন, এখনো মির্জাবাড়ির সকলে আটকে আছে একই জায়গায়। তুফান হওয়ার দরুন মাঝ রাস্তায় আটকে আছে তারা বৃষ্টি থামার অপেক্ষায়। কিন্তু প্রকৃতির উপরে কারো হাত চলে, সে তো তার ইচ্ছেতেই থামবে। এদিকে খুব বিরক্তি হচ্ছে আমার। একে তো অনেকক্ষণ যাবৎ একই জায়গায় বন্দি, তার উপর তার এই বিদেশি ফ্রেন্ড প্রিন্স। কোন আক্কেলে যে ছেলেটাকে টেনে টুনে সাথে নিয়ে এসেছিল কে জানে। এখন নিজের গালেই নিজেকে থাপড়াতে ইচ্ছা হচ্ছে তার। রাস্তার এক প্রকার তাকে পাগল বানিয়ে ছেড়েছে ছেলেটা। এটা কি ওটা কি, যার সামনে দেখবে তাই জিজ্ঞেস করবে আমানকে। আমানের উত্তর দিতে দিতে মুখ ব্যথা হওয়ার উপক্রম, কিন্তু ছেলেটা হাজারটা প্রশ্ন করার পরেও কোনো সমস্যা হচ্ছে না। একটা মানুষ এতটা কথা কিভাবে বলতে পারে? তা যদি কেউ তার পাশে বসে থাকা প্রিন্স নামের ছেলেটাকে না দেখে তো বুঝতে পারবে না। আমানের এমন অবস্থা দেখে হেসে কুটি কুটি এরিনা, আয়ানা ও পাশে বসে থাকা মিরাজ নামের ছোট্ট ছেলেটাও আজ তাকে নিয়ে মজা নিচ্ছে। দুটো গাড়ি নিয়ে গিয়েছিল তারা, প্রথম গাড়িতে বড়রা আর পেছনেরটায় বাড়ির ছোট সদস্য মানে তারা। মিরাজ ইচ্ছে করে পেছনের গাড়িতে উঠেছে, তার আবার আয়ানাকে বেশ পছন্দ হয়েছে। মেয়েটাও তাকে খুব আদর করে। কেন যে সকালে মেহেরিশের ফোন নাম্বারটা আনলো না ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আমান। আজকে বাসায় গিয়েই আগে মেয়েটার কাছ থেকে ফোন নাম্বার নিবে সে। এদিকে মেহেরিশ সেই যে রুমে এসে ফ্রেশ হয়ে ঘুম দিয়েছে, আশেপাশে কি হচ্ছে, কেউ বাড়িতে এসেছে কি না সেদিকে আর তার খেয়াল নেই। সবার আগে তার ঘুম, তার উপর এমন ঠান্ডা আবহাওয়া, বৃষ্টিতে ভেজার দরুন ম্যাচ ম্যাচ করছে শরীরটা তার। তাই কম্বল মুড়ি দিয়ে পাড়ি জমিয়েছে ঘুমের রাজ্যে। যখন ঘুম ভাঙলো তখন তার মাকে তার পাশে বসে থাকা অবস্থায় আবিষ্কার করলো মেহেরিশ। শরীরটা প্রচন্ড ব্যথা করছে, তার মুখটা কেমন তেতো হয়ে আছে। কিন্তু তার মা এভাবে বসে আছে কেন? হঠাৎ কপালে ঠান্ডা কিছুর অস্তিত্ব পেল মেহেরিশ, যেটা একটু পর পর মিন্নাত বেগম উল্টিয়ে দিচ্ছেন। পরক্ষণে খেয়াল এলো সে তো আজ বৃষ্টিতে ভিজেছিল। মেয়ের ঘুম ভাঙাতে মেয়েকে উদ্দেশ্য করে মিন্নাত বেগম বলে উঠলেন, বৃষ্টিতে ভিজেছ তুমি, তাই না? মায়ের করা প্রশ্নের জবাব এখন আপাতত চুপ থাকার শ্রেয় মনে হলো মেহেরিশের কাছে। মেয়ের মুখে কোনো উত্তর না পেয়ে মিন্নাত বেগম ফের শুধালেন, এখন উঠো উঠো, স্যুপটা খাও, এরিনা বানিয়ে দিয়ে গেছে। তারপর মেডিসিন নেবে, উঠো জলদি, স্যুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেহেরিশও উঠে বসে পড়ল তার মায়ের কথায়। বাধ্য মেয়ের মতোই না চাইতো স্যুপ টুপও খেয়ে ফেললো, তার উপর মেডিসিন নিল। কারণ মেহেরিশ এখন খুব ভালো করেই জানে এখন তার মায়ের কথা না শোনা মানেই বিপদ। এভাবেই কেটে গেল আরো 2 দিন। মেহেরিশের শরীর এখন অনেকটাই সুস্থ, কিন্তু দুর্বলতা কাটেনি পুরোপুরি। এই 2 দিন রুম থেকে বের হয়নি মেহেরিশ। একটু পর পর এসে দেখে গেছে বাড়ির সবাই। আয়ানা বেশিরভাগ তার সাথেই ছিল। এই বাড়ির সকলে এত ভালো, কিন্তু তাও কেন তার বাবা এতদিন তাদের থেকে দূরে ছিল, তার কারণ ভেবে পায় না মেহেরিশ। পরক্ষণে পূর্বের কথা স্মরণ হতেই মনে হলো হয়তো ওই লোকটার জন্যই আসেনি তার বাবা। কই সবাই তার খোঁজ খবর নিলেও ওই পাষণ্ড লোকটা একটা বার দেখতে পর্যন্ত আসেনি তাকে। লোকটার কি দয়া মায়া বলতে কিছু নেই?
নাকি মেহেরিস কি এতই খারাপ? মেহেরিস ঠিক করলো আজ সে সবার সাথে গিয়ে লাঞ্চ করবে। রুমের ভিতর তার এখন দম বন্ধ হয়ে আসছে, আর জ্বরও তো নেই তার এখন। তাহলে রুমবন্দি হয়ে থেকে লাভ কি? আর পূর্ব নামের সেই লোকটাও এখন এই অসময়ে আর বাড়িতে বসে থাকবে না। তাই অত শত না ভেবে শাওয়ার নিয়ে নিচে চলে আসলো সে। আরে মেহেরিস, তুমি নিচে কেন নেমেছো? কিছু লাগবে? মেহেরিসকে দেখে মাত্রই রেহানা বেগম বললেন কথাটা। কিছু দরকার ছাড়া এভাবে কি নিচে নামতে পারি না কাকুমণি? তুমি তো অসুস্থ মা, যে জ্বর এসেছিল তোমার, এই দুর্বল শরীর নিয়ে নিচে নেমেছো কেন? আমি এখন সুস্থ কাকুমণি, আর রুমের ভেতরে দম বন্ধ হয়ে আসছিল, তাই নিচে এসেছি। সকাল থেকে ভীষণ ব্যস্ততার সময় পার করছে পূর্ব। দম ফেলার ফুসরত মিলছে না তার। সেদিনের পর থেকে মেহেরিসের সাথে আর দেখা হয়নি পূর্বর। একটু আগেই দলের সাথে মিটিং অ্যাটেন্ড করে ক্লাবে ফিরছে সে। এখন তার পার্সোনাল রুমে বসে আছে। এসিটা লো টেম্পারেচার দিয়ে চেয়ারে বসে মাথা তা ঝুঁকে দিয়েছে পেছনের দিকে। এক হাতে কলম নড়াচড়া করছে, অপর হাত দিয়ে গলার নিচে থাকা পাঞ্জাবির একটি বোতাম খুলছে। ভীষণ টায়ার্ড লাগছে তার। 2 দিন যাবৎ বাড়িতে ঠিকমতো যাওয়া হয় না। কাজ শেষ করে মাঝরাতে বাড়ি ফিরলে আবার সকাল না হতেই তাকে বেরিয়ে পড়তে হচ্ছে। এরই মাঝে রিয়াদ নামের একটি ছেলে এসে বলল, ভাই, ডিস্টার্ব করার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে সে সকাল থেকে এক মহিলা এসে বসে আছে আপনার জন্য। অনেকবার চলে যেতে বলেছিলাম তাকে, আপনি নাই সেটাও জানিয়েছিলাম, কিন্তু মহিলাটা বলছে আপনার সাথে নাকি অনেক দরকারি কথা আছে। তাই আপনাকে আসতে দেখে আমি না এসে আর পারলাম না। একদমে কথাগুলো বলেই থামলো রিয়াদ নামের ছেলেটা। আর পূর্ব এখনো আগের ন্যায় বসে, কিন্তু কথাগুলো মন দিয়ে শ্রবণ করলো পূর্ব। উত্তরে একটা কথাই বলল, ভিতরে পাঠাও। মিনিট 2-এর মধ্যে ভেতরে এক অর্ধবয়সী মহিলা প্রবেশ করলো। পূর্বকে দেখা মাত্রই মহিলাটি হু হু করে কেঁদে উঠল। কান্না করবেন না চাচি, এখানে বসেন। কি হয়েছে আমাকে বিনা সংকোচে নির্দ্বিধায় বলেন। বলেই সামনে থাকা একটি চেয়ারে বসার জন্য ইশারা করলো পূর্ব। মহিলাটা তাকে ইশারা করে বসতে বলে চেয়ারটাতে বসলো। অতঃপর কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে ফের বলে উঠল, আমরা গরিব মানুষ বাবা, দিন আনি দিন খাই। বড় মাইয়াডারে অনেক কষ্টে বিয়া দিয়েছি। ছোট একটা মাইয়া আছে, ওরে অনেক কষ্ট কইরা লেখাপড়া করাইতেছি। সামনে ম্যাট্রিক দিব, কিন্তু আবারও কান্না শুরু করে দিল মহিলাটা। কি হয়েছে চাচি বলেন। কিছুদিন ধইরা মাইয়াডা আমার ঠিকঠাক মতো স্কুলে যাইতে পারে না। সুলতান খা মাইয়াডারে অনেক জ্বালায়। স্কুলে যাওয়ার আসার পথে মাইয়াডারে নানান ধরনের বাজে কথা কয়, বাজে প্রস্তাব দেয়। হেল লাইগা মাইয়াডা আমার স্কুলে যাওয়া বন্ধ কইরা দিয়েছে ডরে। কাল রাতে সুলতান খা আমাগো বাসায় আয়া কয়ে গেছে মাইয়ারে যেন আমরা তার হাতে তুইলা দিই, না হলে নাকি তুইলা লইয়া যাইব। খুঁজে পামু না আর কাউরে মুখ দেখাইতেও পারুম না। হেল লেগাই তোমার কাছে আইসি বাপ, মাইয়াডারে আমার বাঁচাও। তোমার কাছে হাত জোর কইরা কইতাছি বাবা, আমার মাইয়াডারে বাঁচাও তুমি। বলি আবার হু হু করে কেঁদে উঠলেন মহিলাটা। কথাগুলো শুনে ভীষণ রেগে গেল পূর্ব। সে চীনে সুলতান খান নামে সেই লোকটাকে, সাবেক এমপির ছোট ভাই। বয়স 40-এর কাছাকাছি হবে। এই পর্যন্ত বিয়ে করেছে 3টা, কিন্তু তার এই চারিত্রিক সমস্যার জন্য কোনো মেয়েই থাকে না। এছাড়াও আরও নানান ধরনের খারাপ কাজে লোকটার হাত আছে। পুলিশ ধরলেও ক্ষমতার দাপটে ছেড়ে দেয় লোকটাকে। কিছুদিন আগেও লোকটাকে শাসিয়েছিল পূর্ব, কিন্তু দিন দিন লোকটা যে হাতের বাইরে চলে যাচ্ছে। রাগে ক্ষোভে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল পূর্ব। উত্তরে বলল, আপনি বাসায় যান চাচি, আর ছোট বোনকে কাল থেকে স্কুলে পাঠাবেন, বাকিটা আমি দেখছি। বলেই জোরে জোরে সাব্বিরকে ডেকে উঠল পূর্ব। ডাকার সাথে সাথে সাব্বির এসে হাজির পূর্বর সামনে। মনে হলো এতক্ষণ তার ডাকার অপেক্ষাতেই বসেছিল ছেলেটি। 5 মিনিটের মধ্যে গাড়ি রেডি কর, আমরা বের হব। সাব্বিরের হয়তো পূর্বের চেহারা দেখে বুঝতে দেরি হলো না গাড়ি রেডি করার কথা পূর্ব কেন বলেছে। এর আগে যখনই এমন রেগে গাড়ি বের করতে বলেছিল তাকে, তখনই কাউকে হাসপাতালে ভর্তি করে ছেড়েছে।
আজকেও যে কাউকে হাসপাতালে পাঠাবে এই বিষয়ে শিওর থাকবে, শুধু মাথা দুলিয়ে জানালো আচ্ছা। এদিকে মেহেরিশকে এখন নিচে দেখে সব থেকে খুশি হয়েছে বোধহয় আমান। প্রিন্সকে নিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হতেই দেখা হয় নিচে সোফায় বসে থাকা মেহেরিশের সাথে। অসুস্থ থাকার জন্য মেয়েটার সাথে ঠিকমতো কথা বলতে পারেনি আমান। কয়েকবার গিয়েছিল, কিন্তু যখন সে গিয়েছিল তখনই মেহেরিশ ঘুমিয়েছিল, তাই চলে আসতে হয়েছে তাকে। মেহেরিশ দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে আমান ও প্রিন্স। প্রিন্সের গলায় একটা ক্যামেরা ঝুলছে, যা দেখে বোঝা যাচ্ছে তারা এখনই বাইরে যাবে। তাই আমান কিছু বলার আগে মেহেরিশ বলে উঠল, আপনারা কি এখন বাইরে যাচ্ছেন আমান ভাই? উপরোক্ত কথাটি শুনে মনে মনে একটু খুশি হতে পারল না। যাকে সে মনের রাজ্যের রানী হিসেবে কল্পনা করেছে সে কিনা তাকে ভাই উপাধি দিয়ে বসে আছে। তারপরও মুখে মিথ্যা হাসি রেখা টেনে বলল, হ্যাঁ, প্রিন্স কখন থেকে পিছিয়ে পড়ে আছে ছবি তোলার জন্য, দেশে ফিরে নাকি সবাইকে দেখাবে, তাই ওকে নিয়ে একটু বেরোচ্ছি আর কি। আমিও যেতে চাই আপনাদের সাথে, নিয়ে যাবেন সাথে আমাকে? এ যেন মেঘ না চাইতো জলের মতো মনে হলো আহনের কাছে। অপেক্ষা না করে দ্রুত বলে উঠল, হ্যাঁ অবশ্যই, যদি যেতে চাও তাহলে আসো। মেহেরিশকে যেতে দেখে বায়না ধরলো আয়ানাও, সেও যেতে চায় সাথে। এতে বাড়ির কেউ আর বাধা দেয়নি। আমান এখানের ছেলে, সব কিছু চেনে সে। আলতাফ সাহেবও না করেনি। আমানের পিছু পিছু হাঁটছে প্রিন্স, আর তার পেছনে মেহেরিশ আর আয়ানা। বাড়ির নিচে গ্যারেজে গেলে দেখতে পেল 3 থেকে 4টা গাড়ি, তার মধ্যে একটা হলো জিপ। জিপটা কালো রঙের, দেখতে অনেকটাই অন্যরকম। তা দেখে বেশ কৌতূহল জন্মালো মেহেরিশে। নিশ্চয়ই এই গাড়ি কারোরই হবে। পরক্ষণই আমান উদ্দেশ্য করে বলল, আমান ভাইয়া, আমরা না হয় ওই জিপটাই করে আজ ঘুরতে যাই? মেহেরিশের কথা শুনে জিপের দিকে তাকালো আমান মুচকি হেসে বলল, ওটার দিকে ভুলেও নজর না, ওইটা পূর্ব ভাইয়ের জিপ। নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে এটাকে সে। রেগুলার ব্যবহার করে না, নষ্ট হয়ে যাবে বলে। মাঝে মাঝে এটা নিয়ে হাওয়া হয়ে যায় ভাই। এখন কয়েকদিন তার কোনো খবর পাওয়া যায় না, কোথায় যায় কি করে কেউ বলতে পারে না। পূর্বের কথা শুনতেই মেহেরিশের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। কিছুক্ষণের মধ্যে তারা একটা সাদা রঙের টোয়োটা গাড়ি নিয়ে বের হলো। আমান ড্রাইভ করছে, আর সাথে বসেছে প্রিন্স, আর পেছনের সিটে বসেছে মেহেরিশ আর আয়ানা। শুরু হয়ে গেছে প্রিন্সের বকবকানি। একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে সে। উত্তর দিতে দিতে আমার এক পর্যায়ে ক্লান্ত। বেচারার গলা শুকিয়ে গেছে উত্তর দিতে দিতে। তাই একটা দোকানের সামনে গাড়ি থামালো। 1 বোতল পানি কিনবে সে। গাড়ি থামিয়ে পানি কেনার জন্য রাস্তায় থাকা একটা দোকানে গেল আমান। আশেপাশে সবুজ গাছগাছালি, একটু দূরে কতগুলো দোকান। এসব দেখার মাঝেই হঠাৎ চোখে পড়ল একটি বিড়ালছানা, যেটা তাদের গাড়ি থেকে একটু দূরে বসে মেও মেও করছে। মেহেরিশের খুব মায়া হলো বিড়ালছানাটার উপর। গাড়ি থেকে নেমে কোলে তুলে নিল বিড়ালছানাটাকে, আর তা দেখে প্রিন্স নিচে নামলো। পরক্ষণে মেহেরিশকে উদ্দেশ্য করে বলে উঠল প্রিন্স, বলেই গলায় ঝুলানো ক্যামেরা দিয়ে ছবি তুলতে লাগলো প্রিন্স। এদিকে হঠাৎ মেহেরিশের চোখ গেল বাজারের পাশে অনেকগুলো মানুষ একত্রে ভিড় জমিয়ে আছে। মেহেরিশের আবার ছোটবেলা থেকে কৌতূহল জিনিসটা একটু বেশি। এত মানুষ একসাথে দেখে বিড়াল ছানাটা কোলে নিয়ে হেঁটে আসলো ভিড়ের সামনে। আয়ানাও তখন নেমে আসলো গাড়ি থেকে মেহেরিশের পিছু পিছু। আয়ানা অনেকবার না করেছিল মেহেরিশকে যেতে, কিন্তু সে শুনলে তো তাদের ওখানে যেতে দেখে এক লোক বলল, ওখানে যেও না মা, ওখানে গন্ডগোল হচ্ছে, অবস্থা বেশি ভালো না। কিন্তু মেহেরিশ যেন তাতে আরো কৌতূহল হয়ে পড়ল। লোকটার কথা উপেক্ষা করে ভিড় ঠেলে সামনে গেল সে, হচ্ছে সেটা দেখার উদ্দেশ্যে। আর তখনই চোখে পড়ল পূর্ব নামের সেই মানুষটা একটা লোকটাকে এলোপাতাড়ি মেরে যাচ্ছে। লোকটার মুখ থেকে অনবরত রক্ত পড়ছে, নাক ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, যেগুলো তার সাদা পাঞ্জাবিতে ছোপ ছোপ দাগ লেগে গেছে। তারপরও লোকটাকে মেরে যাচ্ছে, অথচ আশেপাশে লোকগুলো কিছুই বলছে না। আজব, পূর্বর চেহারা যেন দাবানলের আগুনের মতোই ভয়ঙ্কর লাল হয়ে আছে। এত রাগ লোকটার, এ যেন তার আরেক রূপ দেখছে মেহেরিশ। এই লোকটা এতটা ভয়ঙ্কর, ওনার কি কোনো দয়া মায়া নেই?
হঠাৎ মাথাটা ভনভন করে উঠল মেহেরিসের। কিছুক্ষণ আগেই এখানে এসেছিল পূর্ব, তার লোকদের দিয়ে খবর পেয়েছিল সুলতান খা এখানে আছে, তাই এখানে এসেছে সে। এসে দেখতে পায় সুলতান খা তার লোকদের সাথে বসে ক্যারাম খেলছে, আর এই রাস্তা দিয়ে সাধারণ মেয়েরা স্কুলে যায়। পূর্বকে দেখা মাত্রই সুলতান খায়ের সাথে থাকা কিছু লোক ভয়ে পালিয়ে যায়, কারণ তারা সবাই পূর্বর রাগ সম্পর্কে অবগত। আর পূর্ব যে এখানে সুলতান খার জন্যই এসেছে সেটা টের পাওয়া মাত্রই কেটে পড়ে সেখান থেকে। পূর্ব এসে প্রথমে সুলতান খাকে শেষবারের মতো ওয়ার্নিং দেয় যেন সে আর মেয়েটাকে উত্ত্যক্ত না করে, কারণ সামনে যেহেতু ইলেকশন, তাই এই মুহূর্তে সে কোনো ঝামেলাতে জড়াতে চাচ্ছে না। কিন্তু কথা বলার এক পর্যায়ে যখন সুলতান খা বলে বসে, যার বাবার কোনো চরিত্রে ঠিক ছিল না সে এসেছে আমাকে শাসাতে। এবার আর যেন ভিতরে পুষিয়ে রাখা রাগটা দমিয়ে রাখতে পারল না পূর্ব। সাথে সাথে এলো পাথারি ঘুষি দেওয়া শুরু করে লোকটার মুখ বরাবর। আশেপাশের মানুষ যেন তাতে মহা খুশি। এখানে সবাই কম বেশি এই সুলতান খা লোকটার দ্বারা নির্যাতিত, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারতো না লোকটাকে। তাই তো তাকে মারতে দেখে কেউ এসে আটকাচ্ছে না পূর্ব থেকে। অনেকে তো পূর্বকে মনে মনে দোয়াও দিচ্ছে পূর্বকে। আর এমন সময় হাজির হয় মেহেরিস আর দেখতে পায় এমন মর্মান্তিক দৃশ্য। চোখের সামনে হঠাৎ এমন মর্মান্তিক দৃশ্য দেখলে কে না ভয় পাবে। মেহেরিসও পেয়েছে, ভীষণ ভয় পেয়ে গেছে মেয়েটা। এমনিতেই সে এই লোকটাকে ভীষণ ভয় পায়, তার মধ্যে আবার আজকে পূর্বকে এভাবে দেখে তার ভয়ের মাত্রা যেন দ্বিগুণ বেড়ে গেল। দিক বেদিক শূন্য হয়ে স্থির দাঁড়িয়ে রইল সেখানেই। পূর্ব এমন ভয়াবহ রূপ দেখে হয়তো তার কোলে থাকা বোবা প্রাণীটাও ভয় পেয়ে গেছে, তাই তো ম্যাও ম্যাও করে লাফ দিয়ে চলে গেল বিড়াল ছানাটা। তাতে যেন বিন্দুমাত্র খবর নেই মেয়েটার, কথা বলার ভাষাটাও যেন হারিয়ে ফেলেছে সে। পূর্ব এতক্ষণে দেখতে পেয়েছে মেহেরিসকে। হঠাৎ মেহেরিসকে এখানে দেখে চোখ তুলে তাকায় মেহেরিসের দিকে, আর তাতেই মেয়েটা তার দাঁড়িয়ে থাকার শক্তিটাও এবার হারিয়ে ফেলে, ডলে পড়ে আমানের বুকে। আর মেহেরিসকে এভাবে আমানের বুকে পড়ে থাকতে দেখে যেন পূর্বের রাগের মাত্রাটা সীমানা ছাড়িয়ে যায়। রাগের বশে মেয়েটাকে এমনভাবেই মারতে থাকে যে তা সহ্য করতে না পেরে একটা সময় মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু তবুও যেন পূর্বের থামার কোনো নামই নেই। সাদা পাঞ্জাবিটা লাল হয়ে গেছে। একটা সময় সাব্বির এসে তাকে বারবার আটকাচ্ছে আর বলছে, ছেড়ে দে ভাই, মরে যাবে তো। কি হয়েছে তোর? স্যার বলছি।